প্রমোশনের এই প্রমোশন পরিচয় যদি আমরা সংরক্ষণ করতে থাকি তাহলে আমাদের কোনো নাগরিক দেওয়া কিন্তু থাকবে না। বন্ধুরা, এই শাহবাগ থানার এই বহিরাগত আক্রমণের বিরুদ্ধে ধন্যবাদ। গতকাল রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কয়েকজন সাংবাদিককে পেটানোর অভিযোগে তার বিচার চাইতে এই মুহূর্তে ঢাকার শাহবাগ থানার সামনে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এই বিক্ষোভ থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম তার অপসারণের দাবি তুলছেন এবং কি গতকালকের ঘটনায় অভিযুক্ত যারা রয়েছে তাদের বিচার দাবি করছেন। গতকাল রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশের অভিযান চলাকালে এক পর্যায়ে সাংবাদিকদের উপর মারধর করা হয়। সেই সাংবাদিকদের মারধর করা দুইজন সাংবাদিক আহত হয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং অন্যদিকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দিন নামে একজন শিক্ষার্থীকে তাকে হেনস্থা করা হয় এবং তাকেও আমরা দেখছি একজন পুলিশ কনস্টেবল দ্বারা তিনি নিগৃহীত হয়েছেন। যার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকার শাহবাগ এলাকায় বিক্ষোভ করছেন, শাহবাগ থানার সামনে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এই বিক্ষোভ থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন, অভিযুক্ত যারা রয়েছেন তাদের বিচার দাবি করছেন। এর পাশাপাশি যে অতি উৎসাহী কনস্টেবল ছিল যে নাইমুদ্দিনের গায়ে হাত দিয়েছে, অতি শীঘ্রই আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, না হলে আমাদের অতীত ইতিহাস কিন্তু ভালো না। 111-এর সময় কিন্তু আমরা দেখিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআনের শিক্ষার্থীরা যদি কেউ তার কালো হাত দেয় অন্যায় ভাবে, সে হাত কিভাবে ভেঙে দিতে হয় আমরা শিক্ষার্থীরা খুব ভালোভাবে সেটা জানি। এটা আমাদের লাস্ট ওয়ার্নিং, হুঁশিয়ার হয়ে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুন্নাকে। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবে থিয়েটার বিভাগের 23-24 সেশনের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। বন্ধু, আপনারা জানেন যাতে কি পরিস্থিতিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই সমস্ত যে গতকাল অভিযান এবং অভিযান নামক নাটকটা করা হয়েছে তার নাম দেওয়া হচ্ছে মাদক বিরোধী অভিযান। তো আজকে আপনারা সবার থেকে শুনেছেন আসলে কি হয়েছে না হয়েছে। আমরা কিছু স্ট্যাটিস্টিক্সে যাই। এই মাদক বিরোধী অভিযান যারা করলো, দুনিয়া জুড়ে যত মাদক গ্রহণ করে আর কি মানুষ, তাদের উপর চালানো একটা গবেষণা মতে 60 থেকে 80% মাদকাসক্ত লোক ওপেন স্পেসে মাদক গ্রহণ করে না। অর্থাৎ যদি আপনি উদ্যানে আসলে মাদককে নিয়ন্ত্রণ করতে চান, তার সবচেয়ে ইফেক্টিভ সলিউশন হচ্ছে উদ্যানের সমস্ত গেট খুলে দেওয়া এবং উদ্যানের সমস্ত মানুষের অ্যাক্সেস নিশ্চিত করা, যে কোনো বয়সের, যে কোনো পেশার এবং যে কোনো মতের মানুষের। তো এই কাজটা না করে উদ্যানে অভিযানে নামে নাটক কারা করে এবং কি করে তা দিয়ে এবং তাদের কি লাভ হয় সেটা আমরা গত 10 বছরে যেমন দেখেছি, 10 বছর ক্যাম্পাসে পড়তে দেখতে পাচ্ছি। আমরা আমাদের নিজেদের বড় ভাই সাম্য ভাইকে হারাইছি এই প্রক্রিয়ায়। আপনারা জানেন যে নাইমুদ্দিনকে নিয়ে আজকে এখানে কথা হচ্ছে। সে নাইমুদ্দিন 24শে আন্দোলনের সময় বিপি চত্বরে বিজেপির দিকে তাকিয়ে বলেছিল যে সীমান্তে মানুষ মরে, বিজেপি কি করে। সে নাইমুদ্দিন উদ্যানে যখন স্বাভাবিক বাকি 5টা মানুষ, অর্থাৎ আমার জানা ছিল না, আপনার দেশে যারা প্রতিষ্ঠিত মিডিয়া আছেন আপনারা জানাবেন যে উদ্যানে কি কোনো 144 ধারা জারি করা আছে কিনা কিংবা কোনো নিষিদ্ধ পল্লী কিনা। এটা এই ধরনের কিছু না হয়ে থাকে তাহলে বাংলাদেশের, আমি কেবলমাত্র নাইমুদ্দিনের কথা বলছি না, তিনি আমার বিষয় শিক্ষার্থী বলে, আমাদের অনেক সাংবাদিককে আমরা দেখেছি, আমরা প্রতিজন নাগরিক থেকে হয়রানি হতে দেখি। সে জায়গায় প্রশ্ন রাখতে চাই যে উদ্যানে কেন একজন নাগরিক হয়রানির শিকার হবে এবং সেই হয়রানির শিকার যারা করে এবং যারা নাম দেয় যে এই যে মাদক বিরোধী অভিযান। একটি মজার তথ্য দেই, শাহবাগ থানার নাকের ডগায় এই উদ্যানে যে বিশাল মাদক সিন্ডিকেটের নাম আমরা শুনি এবং আমরা প্রতিনিয়ত শুনি, এখানে কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু যতবার অভিযান হয় আমরা কখনো দেখি না যে বিশাল কোন মাদকের ডিলার ধরা পড়ছে। এই ডিলারগুলো যায় কই, এই ডিলারগুলো খবর পাই কই? এই ম্যাজিকটা বের করেন। এই ম্যাজিক বের করলে ক্লিয়ার হয়ে যাবে যে মাদক কেমনে চলে, মাদক কারা বেচে আর কারা তাদেরকে লালন পালন করে। এই গেল এক। 2 নম্বরে আসেন যে
মাদক বিক্রেতারা কেমনে খবর পায় সে খবরটা আমি জানি না, কিন্তু আমরা দেখি যে শাহবাগ থানা থেকে যখন অভিযান বের হয় তখন ডিসি মাসুদ সাহেব 10-12টা পেজ নিয়ে লাইভ করতে করতে তারপর অভিযানে যায়। এইটা মানে সাইরেন বাজিয়ে 14তে যাওয়ার মতো একটা ব্যাপার। আপনার যদি আসলে নিয়ত থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনি কি লাইভে দেখা যাবেন নাকি যে আপনি মাদক খাচ্ছেন? এই গেল সব। এবং এই লাইভে দেখানো, লোক দেখানো যে সংস্কৃতি, এই সংস্কৃতি ফলাফল কি? গত 10 বছর আমরা টিভি হারুন টারুন অনেককে দেখে শিখছি। তার বাইরে আরেকজনের কথা মনে পড়লো, আমাদের শিক্ষামন্ত্রী সাহেব, আমরা তাকেও দেখেছি তিনি মোরাল পুলিশিং করতেছেন জায়গায় জায়গায়। আমরা বারবার বলতে চাই প্রত্যেকটা ঘটনার রুটে যান, প্রত্যেকটা ঘটনা নিয়ে গবেষণা আছে। বাচ্চারা লেখাপড়া না করলে কিছু এখান থেকে কিভাবে বের করা যায়, কিভাবে তাদেরকে সুস্থ সংস্কৃতির মধ্যে আনা যায়, কিভাবে মাদক বন্ধ করা যায়, এই সব নিয়ে গবেষণা আছে। সেই গবেষণা অনুযায়ী কাজ করেন, কাজের কাজে নামে অকাজ করবেন না, মানুষকে হয়রান করবেন না। এই যে ডিসি মাসুদ, তিনি গতকাল যা করেছেন, তিনি তার পেশাগত দায়িত্বে ভঙ্গ করেননি, তিনি আইনত অপরাধ করেছেন। তাকে শুধুমাত্র বদলি বা বরখাস্ত করলে হবে না, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং যে ধরনের টেন্ডেন্সি তারা দেখাচ্ছেন, ওই যে মিডিয়ায় দেখানোর টেন্ডেন্সি, এটা একটা মানসিক ব্যাধি, মানে এটা পরিষ্কার জানিয়ে রাখেন, এটা মানসিক ব্যাধি। তো এই জায়গা থেকে তাকে চিকিৎসা হওয়া দরকার, যেমন ডিসি মাসুদ নয়, প্রত্যেকটি পুলিশ সদস্য। ধন্যবাদ সবাই। অর্ককে অসংখ্য ধন্যবাদ তার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। অর্ক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আইডেন্টিফাই করে, অর্ক একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আইডেন্টিফাই করেছে। আমরা কিছু খবরে দেখতেছি যে ডিসি মাসুদকে এক ধরনের সেলিব্রিটি ফেনোমেনন রয়েছে, যে সে অ্যাকচুয়ালি একজন সেলিব্রিটি পুলিশ এবং সে সবসময় তার চারপাশে হচ্ছে সাংবাদিকদের রাখে। সে যখন রেইডে যায় সাংবাদিকদের নিয়ে যায়। মানে এখানে কিন্তু অনেক সময় একজন ব্যক্তি, নিরাপরাধ ব্যক্তিরও হচ্ছে কনস্টিটিউশনাল রাইট ভায়োলেন্স হচ্ছে। মানে এ ব্যাপারে তার কোনো তোয়াক্কা নেই। সে একজন পুলিশ অফিসার, প্রজাতন্ত্রের একজন সেবক, কিন্তু সে এগুলো নিয়ে কেয়ার করে না। এন্ড এটা বন্ধ হওয়া দরকার। অর্ককে আমি এ কারণে ধন্যবাদ জানাতে চাই যে সে এই ফেনোমেনাটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবে পালি এবং বুদ্ধিশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরা, আপনারা জানেন গতকালকে রাতে আমার হলের বড় ভাই নাইম ভাইয়ের উপর পুলিশ কিভাবে অতর্কিত হামলা চালিয়েছে। সে তার কাছে কোনো অপরাধের প্রমাণ পায় নাই, কোনো মাদক পায় নাই। সে জাস্ট ওই উদ্যানের ভেতর দিয়ে আসতেছিল, পথটা ইউজ করতেছিল। বাংলাদেশে রাস্তাঘাট ইউজ করা কি পাপ নাকি? এটা কি পুলিশ কিনে রাখছে? পুলিশের বাপের সম্পত্তি? সোহরাওয়ার্দী উদ্যান কি ডিসি মাসুদের বাপের সম্পত্তি নাকি? আপনারা জানেন গতকালকে কি ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। তো যেটা দেখেননি, আমি একটা ঘটনা সম্পর্কে আপনাদের বলতে চাই। গত 6 তারিখ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 3য় বর্ষের শিক্ষার্থী। আমি এখানে এসেছিলাম জিডি করতে শাহবাগ থানার ভেতরে। ঠিক এই জায়গাটাতে পুলিশ আমাকে মারছে। আমার দোষ কি ছিল? আমি জিডি করতে আসছি থানায়, আমি জিডি করতে আসছিলাম, আমাকে কুকুরের মতো এখানে মারছে। আমার পকেটের ফোনটা আমার ধার করা টাকায় কেনা, ওই ফোনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে পুলিশ। ওখানে কনস্টেবল ছিল নাকি এসআই ছিল নাকি ওসি ছিল আমি জানি না, সবাই মিলে আমাকে মারছে, পশুর মতো মারছে। আমি কি করেছিলাম? আমি থানায় জিডি করতে আসছিলাম। ডিসি মাসুদ সাহেবকে বলতে চাই, আর্গুমেন্ট এখনো বাকি আছে, আপনি আসেন, আর্গুমেন্ট এখনো বাকি আছে। বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না। বাংলাদেশ আপনার, বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার। এই দেশে থাকতে হলে সবাই মিলেমিশে থাকতে হবে। আপনি একা যেটা চাইবেন সেটা করতে পারবেন না। আপনি টিকটকে অনেক সেলিব্রিটি আসতেছেন, ফেসবুক রিলে আপনি খুব চাপাইতেছেন, ভাবতেছেন যে বিরাট বড় সেলিব্রিটি। এটা পুলিশের প্রফেশনালিজম হইতে পারে না। প্রফেশনালিজম আগে শিখতে হবে। এই থানার ভিতরে বসে থেকে, এসি রুমে বসে থেকে এসব কন্ট্রোল করা যাবে না। ক্যাম্পাসে এসব দাদাগিরি চলবে না। ইতিহাস ভুলে যায় না। আপনারা যদি সহনশীল না হন, ইতিহাস ভুলে যায় না। ক্যাম্পাস থেকে আপনাদের লাথি মেরে বের করতে আমাদের সময় লাগবে না, শুধু সময়ের অপেক্ষা। আপনারা ভুলে যায় না ইতিহাস। ক্যাম্পাসটা আমাদের 40,000 স্টুডেন্টের বিপরীতে যায় আপনারা কিছু করতে পারবেন না। স্টুডেন্টের প্রতি সহনশীল হন, বিচার করুন। 6 তারিখে আমার সাথে যেই ঘটনা ঘটেছে, ওই ঘটনার পরে আমি 3 বার থানায় এসেছি। থানা থেকে কোনো ধরনের সহযোগিতা আমাকে করে নাই। আমাকে বলছে
ভেতরে সিসিটিভি আছে, শাহবাগ চত্বরে সিসিটিভি আছে, কিন্তু এখানে নাকি সিসিটিভি নাই। অথচ এই যে দেখেন দুইটা সিসিটিভি দৃশ্যমান দেখা যাচ্ছে, এই সিসিটিভি সম্পর্কে ওনারা জানে না। আমাকে মারা হয়েছে এটা সম্পর্কে ওনারা কোনো বিচার করবে না। ওনাদের কাছে নাকি সিসিটিভি নাই। আমাকে বলছে বাবা তুমি বিষয়টা মেনে নাও, আমরা কিছু করতে পারবো না। এটা কি পুলিশের আচরণ হইতে পারে? আমি থানায় এসেছি জিডি করতে, আমি মাইর খাইছি, আমি আবার আসছি বিচার চাইতে, আমাকে সিসিটিভি দেওয়া হয় নাই। এটা কার দোষ? এটা কি আমার দোষ, রাষ্ট্রের দোষ, না কার দোষ? আমি কার কাছে বিচার চাইবো বলেন? পরিশেষে আমাদের আজকে 3 দফা দাবি মেনে নিতে হবে এবং আমার ভাই নাইম ভাইয়ের উপর হওয়া অত্যাচার এবং 6 তারিখে আমার ঘটনার বিচার অবশ্যই করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একজন ভিকটিমের কথা শুনলাম। কালকে ঘটনার একটা ইন্টারেস্টিং পার্ট ছিল যে একজন মাইনরের গায়ে হাত তোলা হয়েছে এবং আমরা সবাই ভিডিওটা দেখেছি যে ছেলেটা বলতেছিল যে সে কিছু করে নাই, সে নিরাপরাধ, সে এমনিতে আসছে। মানে একটা পার্কের কাজ কি? সোহরাওয়ার্দী তো হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় উদ্যান, জাতীয় উদ্যান। সেই জাতীয় উদ্যানে মানুষ আসবে না? মানে আমার তো মনে হয় যে এই পুলিশ অফিসার অ্যাকচুয়ালি ন্যূনতম নলেজটাও নাই, বেসিক নলেজটাও নাই যে ঢাকা শহর সম্পর্কে বা হচ্ছে একটা পার্ক সম্পর্কে। পার্কে তো মানুষ আসবেই। তো আমরা হচ্ছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত জানাই যে একজন পুলিশ অপরাধ, একটা মাইনর যে কিনা ছিল নিরপরাধ এবং সে অ্যাকচুয়ালি জানিয়েছে ও পুলিশ অফিসারকে এবং পুলিশ অফিসার বুঝেছিল যে সে নিরপরাধ, তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু যাওয়ার মুহূর্তে সে পাওয়ার প্র্যাকটিস করার জন্য তার গালে একটি হাত দিয়েছে এবং যারা দেখেছে ওটা দেখেছি সবার খারাপ লেগেছে। আমি যখন প্রথমবার দেখেছি আমি বলছি আহারে, আমার মুখ থেকে শব্দটা বেরোচ্ছে আহারে, কিভাবে এরকম করতে পারলো। তো মানে আমরা যেটা বললাম সেম, মানে আমাদের জন্য সেমফুল একটা ঘটনা যে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট মানে দেশের একজন নাগরিকের সাথে এমনটা করবে। আর আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গতকালের ঘটনার ভিকটিম নাইমউদ্দিন, যার জন্য নিপুণের বিরুদ্ধে নির্বিজ্ঞান এখানে দাঁড়িয়েছে, সে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। সে গতকাল ইনজুর্ড ছিল এবং সে আজকে চিকিৎসা নিয়ে কিছুক্ষণ পর আমাদের মাঝে আসবে। তো নাইমউদ্দিন আমাদের মাঝে বক্তব্য রাখবে, এটা আমি জানিয়ে রাখলাম। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাফিন। সে আমাদের সাথে সহমতি জানিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি অবশ্যই ইউনিভার্সিটির স্টুডেন্ট না, তবে কালকে যে ঘটনাটা আমি দেখলাম ফেসবুকে, আমার কাছে মনে হয়েছে এটা কোনো সভ্য দেশে হইতে পারে না। তার কারণ হচ্ছে আপনি যখন কোন একটা ইনকোয়ারি করবেন কিংবা মাদক নিয়ে কাউকে তার খোঁজ করবেন যে আসলে তার মাদক আছে কিনা, প্রথমে আপনাকে ডিএসকেলেট করতে হবে। আপনি সিচুয়েশনকে এসকেলেট করতে পারবেন না। আপনি শুরুতেই তাকে গিয়ে জাম্প করতে পারবেন না, তার উপর মারতে পারবেন না যে তোর সাথেই মাদক আছে, তোর পকেটেই তোর ব্যাগেই মাদক আছে, তুই ব্যাগ খোল, তুই তো শার্টটা খোল, একটা গালে চড় মারা। এইটা কি ধরনের সভ্য একটা দেশের ব্যবহার হতে পারে? এটা আমার কোয়েশ্চেন। আমার মনে হয় আমরা সব লেন্সেই এই ঘটনাটা দেখতে পারি। পলিটিক্যাল লেন্সে দেখা যায়, অবশ্যই এই ঘটনাটা দেখা যায় আমাদের পুলিশিং লেন্সে। আমি আজকে একটু জানতে চাই যে আমরা কিভাবে একটা সিচুয়েশন হ্যান্ডেল করব সিভিলাইজড ওয়েতে। এই প্রশ্নটা আমাদের সবার করা উচিত। আমি মনে করি আমরা যখন কারোর সাথে বিহেভ করবো, পুলিশ বলেন, আর্মি বলেন, আপনারা যখন দেশের জনগণের সাথে বিহেভ করবেন, দেশের জনগণের সাথে ইন্টারেক্ট করবেন, আপনি কি আপনার শত্রুর সাথে ইন্টারেক্ট করছেন নাকি এরা আপনার দেশের মানুষ? আপনি যখন বাসায় গিয়ে আপনার পোশাকটা খুলে ফেলেন, আপনি তো আমাদের মতোই একজন মানুষ হন, তাই না? আমি প্রশ্ন রাখতেছি আপনাদের কাছে। আমি চাই না এমন একটা ব্যাপার দেখতে, এমন একটা ঘটনা দেখতে যেখানে আমরা শত্রুর মতো বিহেভ করি একজনের সাথে। আমরা সভ্য মানুষের মতো বিহেভ করতে চাই। নির্বাচন এই কারণে করা হয়েছিল দেশে যাতে স্টেবিলিটি আছে, দেশে একটা ল অ্যান্ড অর্ডার আছে, যেখানে সভ্য মানুষের। ভাই আমরা সবাই একটু শান্ত হই, পিছনে যারা চেঁচামেচি করছে তারা একটু শান্ত হন। তো আমার দাবি থাকবে এটুকুই যে পুলিশ বাহিনী বলেন, আর্মি বাহিনী বলেন, এদের একটা রিফর্ম দরকার। যে আমরা সিম্পল জিনিস, আমরা কিভাবে একটা মানুষের সাথে যখন আমরা ইন্টারাকশনে যাচ্ছি ওইটা হ্যান্ডেল করবো কিভাবে, ডিএসকেলেট করবো কিভাবে সিচুয়েশনটা, তাকে সেফ ফিল করাবো কিভাবে। তো এই বেসিক কমিউনিকেশন স্কিল এবং নলেজ গুলা, এবং আমার মনে হয় এটা অবশ্যই বছর ধরে চলে আসছে যে পুলিশ এভাবেই বিহেভ করে, আমরা ওইভাবে নেই। আচ্ছা পুলিশ তো আমাদের মারবেই,
পুলিশ তো আমাদের থাপ্পড় দিবে, এটাই তো স্বাভাবিক। পুলিশ দেখলে তো আমাদের ভোট দিতে হবে, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় দুই পক্ষের একটা সমঝোতা খুবই দরকার এবং পুলিশ সিস্টেমের রিফর্ম খুবই দরকার। এটুকুই আমি বলতে চাই একজন বহিরাগত ভার্সিটি স্টুডেন্ট। তবে এটা কি নাহিম আমার সহপাঠী ছিল আমার স্কুলের, এই কারণে আমার ফিল হয়েছে যে এখানে আমার আসা উচিত। ধন্যবাদ সবাইকে। এই বিষয়টা আপনারা এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শাফিনকে, মানে যিনি ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন আমাদের সাথে সহমতি জানাতে। আজকে আমরা উপস্থিত হয়েছি গতকালকের একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এ ধরনের ঘটনা কিন্তু গত 2 বছরে প্রথম ঘটেনি। আমরা এর আগেও বারবার দেখেছি যে মানুষের কনস্টিটিউশনাল রাইট ভঙ্গ করে, বাংলাদেশের আইন ভঙ্গ করে এই ধরনের বেআইনি কাজগুলো করা হয়েছে, মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এটা শুধুমাত্র পুলিশ করেনি, অনেক সময় রাজনৈতিক নেতারাও করেছে, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও করেছে। তো আমরা যখন এখানে কথা বলতেছি আমাদের এই জিনিসটাও মনে রাখা উচিত যে এই ধরনের অপরাধগুলো, এই ধরনের ভায়োলেন্স গুলো সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো করে না, বাট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অনেক সময় অনেক রাজনৈতিক দলও করে থাকে। আমরা পূর্বে ছাত্রলীগকে দেখেছি, পরবর্তীতে আমরা আরো অনেক রাজনৈতিক দলকে দেখেছি। তো এই জিনিসটা বন্ধ হওয়া দরকার এবং বন্ধ হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের অন্যতম প্রধান দাবি। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গতকালকের ঘটনার ভিকটিম নাইমুদ্দিন। এবার আমাদের মাঝে তার বক্তব্য পেশ করবে। গতকালকে কি ঘটেছিল, তিনি কিসের শিকার হয়েছিল এবং তিনি কি চান, এটা নাইম এখন বলবেন। হ্যালো, ধন্যবাদ সবাইকে। গতকালকের ঘটনার পর মিডিয়া থেকে শুরু করে এখানে উপস্থিত আমার ডিপার্টমেন্টের বন্ধুরা সহ এই ডান পাশে মোবাইলগুলো ডানে চাপেন আরো। শুরু করব। ভাই ফোনে একটু ডানে নিতে হবে। উপস্থিত আপনাকে বলতে মিডিয়া কর্মী বন্ধুগণ, বাইরে একটু এখানে বাড়ান, বাইরে একটু। ঢাকা বিশ্ববিদ্যালয় এই ভাই আপনি সরান, এর একটু বাড়াও, বাইরে একটু বাড়াও। আমার ডিপার্টমেন্ট থেকে যে আয়োজন করা হয়েছে, সবাইকে ধন্যবাদ যে আসলে এরকম অন্যায় যে করে আসলে পুলিশ পর্যন্ত, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন ক্ষমতাশীলরাও যে পার পেয়ে যেতে পারে না, তার একটা উদাহরণ আমরা তৈরি করতে চাই। আমরা মূলত যেটা ঘটনা ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যান, যে আসলে এখানে মাদক সিন্ডিকেট চলে এবং এখানে যে শাহবাগ থানা থাকা অবস্থায় এই দিনকে দিন যে এই সিন্ডিকেট চলমান, সেটা কিভাবে থাকে সেটার প্রশ্ন আমরা শাহবাগ থানার কাছে রাখতে চাই। এরপরে এখানে র্যান্ডম পথচারী যখন হাঁটাচলা করবে, তার যে জীবনের যে নিরাপত্তা নেই, অর্থাৎ একই সাথে আপনি যখন অপরাধী না এটা প্রমাণিত হওয়ার পরও পুলিশ কেবলমাত্র তাকে প্রশ্ন করা হয়েছে এবং শুধুমাত্র ডিসি হওয়ার বিধায় তাকে যে আপনি প্রশ্ন করতে পারবেন না সাধারণ জনগণ, এটা মেনে নেওয়ার মতো হতে পারে না। আজকে এই প্রশাসন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাকেও নিতে হবে, কারণ এই প্রশাসনও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে তারা ব্যর্থ। আমি আসলে গতকালকের ঘটনা থেকে এখন পর্যন্ত বিষয়টা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত এই কারণে যে আসলে মানে আমার বাবা মা পর্যন্ত ঘটনা চলে গেছে, তারা তো দুশ্চিন্তা করতেছে যে আসলে কি হয়েছে না হয়েছে। আমি তো সবাইকে ধরে ধরে এটা বুঝাতে পারবো না। তা আপনাদের ধন্যবাদ এখানে আসছেন, এবং আমি বলবো যে শুধুমাত্র আজকে আমি হওয়ার কারণে না, এখানে যে কেউ হতে পারতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারতো, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে কোনো সাধারণ নাগরিক হতে পারতো। পুলিশের কোনো এখতিয়ার নাই যে যদি কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে আইনি প্রক্রিয়ায় আপনি বিচার করতেই পারেন, কিন্তু আপনি নিরপরাধ কিছু পায় নাই, এরপরে আপনাকে এইভাবে হেনস্থা করে, এবং যখন আপনি দেখতেছেন আপনার কাছে কিছু নাই এবং পুরোপুরি আপনি নিরাপদ, এরপরে কিন্তু গায়ে হাত তোলা হয়েছে। আমার মাথায় আঘাত করা হয়েছে, আমার পায়ে আঘাত করা হয়েছে, হাতে আঘাত করা হয়েছে। আমি ঢাকা মেডিকেলে আমি এটার যে চিকিৎসা সেটা আমি নিয়েছি। আপনি যদি দেখেন আমার মাথার এই পাশটাতে একটা বাড়ি দেওয়া হয়েছে। তো এই হলো পরিস্থিতি, বলার মতো আসলে কিছু ভাষা নেই।
এখানে যারা উপস্থিত আছেন, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি এটাই বলতে চাই, কেবলমাত্র আমি না, পরবর্তীতে যে কোনো কারো সাথে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, এদেশের যে কোনো নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার চর্চা, সেই অধিকার চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে পূর্বের যে সংগ্রামের ইতিহাস, সেটা তারা জারি রাখবে। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমরা আবারও আমাদের প্রধান তিনটি দাবি রিইটারেট করতে চাই। প্রথমত, আমরা চাই বিশ্ববিদ্যালয়ে এবং এই শহরে সকল ধরনের অযাচিত পুলিশিং বন্ধ হোক। ইমিডিয়েটলি এই যে গতকালকের পুলিশ হামলার সাথে জড়িতদের বিচারের ব্যবস্থা করা হোক এবং এর জন্য আইন মেনে তদন্ত কমিটি গঠিত হোক, যে পুলিশ সদস্যরা যে আইন ভঙ্গ করে এই হামলাটি করেছে এবং তাদের বিধি অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হোক। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই যে থানা, শাহবাগ থানাদের কাছে আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সর্ব অবস্থায় সকল ধরনের মানবাধিকার নিশ্চিত করা। তদন্ত কমিটি গঠন করতে সময় লাগবে বা অন্যান্য জিনিস করতেও, কিন্তু আমাদের এখনকার ইমিডিয়েট পন্থা হবে, ইমিডিয়েট কর্মসূচি হচ্ছে আমরা শাহবাগ থানায় যাব, আমরা মুসলেখা চাই, আমরা ডিসি মাসুদের কাছ থেকে একটা মুসলেখা চাই যে সে এই কাজ আর পরবর্তীতে করবে না এবং সে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করবে। তার কোনো অজুহাত আমরা শুনতে চাই না। আমার একটা সকলের কাছে আমার একটা অনুরোধ যে আমরা অল্প সংখ্যক লোক ভিতরে যাব এবং আমরা ভিতরে কোনো গন্ডগোল তৈরি করবো না। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। তো আমরা মিডিয়াকে রিকোয়েস্ট করবো আমাদের সাথে ভিতরে যেতে, তারা এটা দেখুক। একটা আছে তাড়াতে নিচে তাড়াতে ব্যানারটা নিয়ে যান, ব্যানারটা নিয়ে যান। পাঁচশো ভাই, আমরা সবাই ভিতরে না যাই, সবাই ভিতরে না যাই। কান্দে তুল